ডন আন্টি আহাম্মক হয়ে ওদের দুজনের দিকে তাকালেন। ভেবেছিলেন ওরা ঝগড়া বাদ দিয়েবে, কিন্তু পরিস্থিতি তো সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। আজিমের কথার জবাবে মারিয়া চোখ মুখ কুঁচকে বলে, ছ্যাঃ, আপনারও কেউ আছে? আমি নিশ্চিত ওই মেয়ের চোখ নষ্ট, অথবা রুচি জঘন্য লেভেলের খারাপ। একটা মেয়ের পছন্দ এত খারাপ হতে পারে সেটা আমি আজ জানলাম। আজিম তেতে উঠে বলে, ডাইনি মহিলা আপনাকে যে পাবে সে তো দুনিয়ায় ডাইনি মহিলা আপনাকে যে পাবে সে তো দুনিয়াতেই 10 বার করে মরে যাবে। আল্লাহ ওই বান্দার জীবনে সুখে শান্তি দান করুন, তবুও যেন আপনাকে দান না করে। কথাটা বলেই আজিম জায়গা প্রস্থান করে। ওর মেজাজ খারাপ হয়ে গেছে। এই মেজাজে চিঠি পড়া উচিত হবে না। ওইদিকে মারিয়া অত্যন্ত রাগান্বিত স্বরে পেছন থেকে বলতে লাগলো, তোর বিয়ে হবে না বেয়াদব কোথাকার, সারা জীবন নিজের পেটে ডুগডুগি বাজিয়ে যেতে হবে তোকে। আজিম শুনতে পেল না, কারণ ও অলরেডি লাইব্রেরি ত্যাগ করেছে। লাইব্রেরিতে উপস্থিত সবাই একটু বিরক্ত মুখে মারিয়ার দিকে তাকালেও ওর রাগান্বিত মুখটা দেখে আর কিছুই বলল না। মারিয়া জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণে আনে। তারপর কাট কাট গলায় বলে, একদিকে বেয়াদব গাধা, সব সময় শুধু ঝগড়া ঝাঁটি আর খাওয়া নিয়ে পড়ে থাকে। এক নম্বরের এক নম্বরের ঝগড়ি আর ভোটকা ছেলে। মারিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। জোরে জোরে শ্বাস নিয়ে রাগ কমিয়ে ও কণ্ঠটা অত্যন্ত শান্ত করে বলতে লাগলো, অন্যদিকে আমার অপরিচিত সবচেয়ে শান্তশিষ্ট আর ভদ্রলোক, যার ব্যবহার দেখলে সকলে মুগ্ধ হতে বাধ্য। কথাগুলো বলার পর মারিয়া আবারও লাল হয়ে গেল, তবে এবার লজ্জায় লাল হলো। এদিকে ডন আন্টি বড় করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, সবই কপাল, কত রূপ এই দুনিয়ার মানুষের। তিশা সুখী মানুষের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিল বহু আগে। একটু আগে একটা উদ্ভট কমেন্ট করে ওসমানকে লজ্জায় ফেলে দিয়েছেও। সেই খুশিতে খ্যাটখ্যাট করে হাসছেও। এতটুকুতেই মন ভরছে না, তাই ওসমানের ইনবক্সে নক দিয়ে বলল। ওসু বাবু, এখন আর ছোট প্যান্ট পরতে লজ্জা পাও না তো? বিপরীত পাশ থেকে রিপ্লাই এলো, লজ্জা পেতাম, কিন্তু সুপারম্যানের কস্টিউম দেখে লজ্জা কেটে গেছে। ও যদি পড়তে পারে তাহলে আমিও পারি। তিশার মুখের হাসি বেড়ে গেল। ও টাইপ করতে করতেই বলল, আর স্পাইডারম্যানের থেকে কি কিউট হয়ে ঝুলে থাকা শিখেছো ওসু বাবু? না, অন্য কিছু শিখেছি হাসিনা আন্টি। কি শিখেছো বাবা? পরিচিত মানুষদের অপরিচিত আর অদ্ভুত রূপগুলো সহজেই ধরে ফেলি। তিশার খানিকটা খটকা লাগলো। ওসমান কি কিছু হিন্টস দিল ওকে? আরে না, সেটা হবে কিভাবে? ওর তো চেনারই কথা নয়। তিশা মেসেজটা সিন করে রেখে দিল। তারপর গোসল করতে চলে গেল। প্রচন্ড গরম পড়েছে। বেশ কিছু সময় নিয়ে গোসলও করলো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্যানের নিচে বসে ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিল। ফোন হাতে নিয়ে নিজের আসল আইডি স্ক্রল করতে লাগলো। হঠাৎ দেখলো ওসমান নিজের একটা নতুন ছবি পোস্ট করেছে। সম্ভবত বারিশার আজিমের সাথে কোথাও ঘুরতে গিয়েছিল। দিশা এক দৃষ্টিতে ওসমানের সেই স্থির ছবিটার দিকে তাকিয়ে থাকলো। ওর হৃৎপিণ্ড আবারও ধিক ধিক আওয়াজ করতে লাগলো। ওর মন থেকে কে একজন যেন বলছে, প্রেমে পড়ে গেছিস রে তিশা, হাইসার ভাইয়ের প্রেমে পড়ে গেছিস। তিশা সেই কথার বিপরীতে বিরোধিতা করলো না, বরং মুচুর মুচুর হাসতে লাগলো। ওসমানের ছবিটা অনেকক্ষণ ধরে দেখার পর ওর মাথায় দুষ্ট বুদ্ধি আসে। হাসিনা খাতুন আইডি থেকে একটা কমেন্ট করা যাক। ও তৎক্ষণাৎ দ্বিতীয় আইডিটা লগ ইন করলো। গিয়ে দেখলো একটা মেসেজ এসেছে। সেটা দেখেও না দেখার ভান করে তিশা ওসমানের পোস্ট বের করে কমেন্ট করলো। ওসু বাবা তো সুদর্শন হলো কিভাবে? ছোটবেলায় সর্দি খাওয়ার কারণে সৌন্দর্য বেড়ে গেছে নাকি? কমেন্টটা করে তিশা খ্যাট করে হাসতে লাগলো। তারপর আবারও কমেন্ট দেখলো সবার। কমেন্ট দেখা শেষে ওর নিউজ ফিডে চলে যায়। আবারও মেসেজের নোটিফিকেশনটা চোখে পড়ে। এবারও মেসেজ চেক করতেই যায়। ওসমান মেসেজ দিয়েছে। বদলা নেওয়া কি শেষ হয়ে গেছে তিশা, নাকি আরো কিছুদিন আমাকে লজ্জায় ফেলার কথা ভাবছো? মেসেজটা দেখে তিশার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। ওর হাত থরথর করে কাঁপতে লাগলো। ও কম্পিত হাতেই টাইপ করলো। আমি তিশা না। তৎক্ষণাৎ রিপ্লাই এলো। আর কত নাটক করবে? আমি প্রথম দিন থেকেই জানি তুমি তিশা। আয়েশা আর বারিশের বিয়ের অনুষ্ঠানে তোমার ফোনে আমি এই আইডি দেখেছি। তিশার হাত থেকে ফোনটা পড়ে গেল। ও চকচন্দা খেয়ে বসে রইল। হুট করে একটা বিষয় মাথায় আসতেই ও তৎক্ষণাৎ ফোন হাতে নিয়ে ওসমানের পোস্টে করা কমেন্টটা ডিলিট করে দিল। তারপর ওই আইডিও ডিলিট করে দিল। সবকিছু ডিলিট করা শেষে তিশা মরার মতো বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকলো। পাকা আধ ঘন্টা ওভাবে থাকার পর ও ক্ষীণ গলায় বলল, ও মাই আল্লাহ, এক মুহূর্তে পরিস্থিতি পাল্টে গেল।
লজ্জা পাল্টে গেল, সময় পাল্টে গেল, জীবন পাল্টে গেল, আবেগ পাল্টে গেল, আর বিবেক পালিয়ে গেল। আয়শা বারিশের রুমে গালে হাত দিয়ে বসে আছে। হাসান শেখের জোরাজুরিতেও ওইখানে আসতে বাধ্য হয়েছে। উনি বারিশের কাছে আয়শাকে পড়ানোর জন্যই পাঠিয়েছে। আয়শার রেজাল্টের দিকে তো লজ্জায় তাকানো যায় না, তাই এই ব্যবস্থা করেছেন হাসান শেখ। আয়শা তাই মরার মতো বসে আছে। ওই গুন্ডার কাছে পড়াশোনার মতো অশ্লীল কাজ শিখতে হবে ভাবলেই ওর দম বন্ধ হয়ে আসতে চাইছে। অন্যদিকে বারিশ আবার মহা খুশি। ও তো পারলে নিজের শ্বশুরের দুগালে দুটো চুমু দিয়ে দিত, কিন্তু শাশুড়ি মায়ের হক নষ্ট হবে ভেবে নিজেকে সংযত করে রেখেছে। টাটকা ফলমূল নিয়ে এসে বারিশ আয়শার পাশে বসলো। আয়শা কঠিন দৃষ্টিতে বারিশের মোচড় মোচড় হাসতে থাকা মুখটার দিকে তাকালো। ওর হাসি দেখে আয়শার মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে গেল। ও কাট কাট গলায় বলল, কয়দিন থেকে দাঁত ব্রাশ করে না? বারিশের হাসি থেমে গেল। ও অন্য মুখ হয়ে হাতের তালুর উপর নিঃশ্বাস নিয়ে দেখলো গন্ধ আছে কিনা। গন্ধ নেই দেখে পুনরায় আয়শার দিকে তাকিয়ে বলল, প্রতিদিন দাঁত ব্রাশ করি, তবে তুমি যদি বলো তাহলে নিয়মিত 2 বেলা তোমার পছন্দের পারফিউম খাবো, তাহলে সব ঠিক থাকবে। আয়শা ও ভ্রু কুঁচকে বারিশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিয়ে বলল, পারফিউম ব্যবহার করা মেয়েদের জন্য হারাম, তাই কোনো পছন্দের পারফিউম নেই। আচ্ছা, তাহলে তোমার যে পারফিউমের গন্ধ পছন্দ হবে সেই পারফিউম আমি খাবো। পাগল নাকি? চুপ থাকো, আমি একজন ভদ্রলোক। এখন পড়তে বসো। আয়শার মুখটা চুপসে গেল। ওর পড়তে ভালো লাগে না, কিন্তু বারিশ জোর করে ওকে পড়াতে লাগলো। এক পর্যায়ে আয়শা চোখ বুজে আসতে চাইলো। বারিশ ওর মাথায় টোকা মেরে বলে, পড়ার সময় খবরদার ঘুমানোর সাহস দেখাবে না, তোমাকে অন্য একটা বই পড়াবো আমি। বারিশ বসা থেকে উঠে নিজের কাবার্ড খুলে তা দেখে আয়শা ভ্রু কুঁচকে বলে, আল্লাহ আল্লাহ, কাবার্ডে কে বই রাখে রে বাবা? আমি রাখি, আমি কি আর অন্যদের মতো নাকি? সেটাই, আপনি তো মানুষই না। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। আমি তো হুর পড়া, না না না, হুরজিন। আয়শা না চাইতেও হেসে ফেলে। ওর হাসি মুখ দেখে বারিশের বুকটা ধিক ধিক আওয়াজ করতে লাগে। অন্যমনস্ক থাকায় ওর হাত থেকে বই পড়ে গেল এবং বইয়ের সাথে একটা ওড়নাও নিচে পড়লো। ওড়নাটা দেখতেই আয়শার হাসি থেমে গেল। তা দেখে বারিশ তৎক্ষণাৎ বলতে লাগলো, এইটা স্যারের মেয়েরও না, না আসলে আমি সেদিন চাটু মেরেছিলাম। আয়শা কোনো জবাব দিল না। বারিশ ওড়না হাতে ওর দিকে এগিয়ে এসে বলল, একদম ফ্রেশ কথা, এটা স্যারের মেয়ের ওনা না। আমি কি কিছু জিজ্ঞেস করেছি? বেয়াদব চিংড়ি, আমার মুখ দিয়ে আমি যা ইচ্ছা বলবো, তাতে তোমার কি? আমার মুখ তোমার থেকে ভাড়া করে নিনি। চুপ থাকুন। না, থাকবো না। এটা বর্ষা আপুর ওড়না। ছোটবেলায় আমার পরনে লুঙ্গি খুলে দেওয়ায় আমি বর্ষা আপুর সবচেয়ে পছন্দের ওড়নাটা চুরি করে এনেছিলাম, এখনো দিইনি। আয়শা হেসে ফেলে বলে, সেই ঘটনার পরেও আপনার মান সম্মান বেঁচে আছে? না, কোমাতে আছে, বাঁচবে কিনা সন্দেহ। মাথার ভেতরে অজস্র চিন্তাভাবনা আর মুখ ভর্তি অপরিসীম লজ্জা নিয়ে তিশা ভার্সিটিতে পৌঁছালো। আজও মিথ্যে বাহানা দেখিয়ে আয়শার সাথে ভার্সিটি আসেনি। তিশা মনে মনে এই দোয়াই করে চলেছে যেন ওসমানের সাথে ভুলেও দেখা না হয়, কিন্তু আজ দোয়া কবুল হলো না। নিশ্চিত তিশা ভুল করে কোনো আকাম করেছিল, যা শাস্তি স্বরূপ ওসমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওর। ওর কেন যেন মনে হচ্ছে ওসমান এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিল। তিশা উল্টো ঘুরে যেতে ধরলে ওসমান শান্ত গলায় বলে, আরে হাসিনা আন্টি যে, আমাকে দেখে পালাচ্ছেন কেন? আসুন একটু অতীতের সুখ দুঃখ নিয়ে আলোচনা করি। কমেন্ট ডিলিট করে লাভ হয়নি। আমি সুদর্শন, আর আমাকে অশুবাবু বলে ডাকতে কে ভালো লাগে? তিশা ব্যস্ত গলায় বলল, আপনি মোটেও সুদর্শন না। আর অশুবাবুর ব্যাপারটা? তিশা ইতস্তত করতে লাগলো। ও এখনো মাথা নিচু করেই রেখেছে। কিছুক্ষণ পরও আমতা আমতা করে বলল, বয়স্ক মানুষরা ওভাবেই ডাকে। তুমি বয়স্ক? না, কিন্তু বয়স্ক সেজেই তো কথা বলেছিলাম। তাই বলে অশুবাবু? তিশা থতমত খেয়ে গেল। ও ইতস্তত করেই বলল, আপনার নামটা একটু বেশি বড়, তাই শর্ট করে দিয়েছিলাম। মানলাম, তবে তোমার আইডিয়ার তারিফ না করে পারছি না, কিন্তু ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো। তিশা লম্বা লম্বা পা ফেলে ওসমানকে পাশ কাটিয়ে চলে গেল। ওকে পাশ কাটানোর পর তিশা পায়ের গতি আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দৌড়ে জায়গা ত্যাগ করলো। ওর অবস্থা দেখে ওসমান অস্পষ্ট হাসলো, তারপর উল্টো ঘুরে হাঁটতে লাগলো। হঠাৎই সামনে এক মেয়ের সাথে দেখা। মেয়েটাকে পাশ কাটিয়ে যেতে ধরলেও মেয়েটা ওকে আটকে বলতে লাগলো, এই ছেলে শোনো, ওসমান পিছু ঘুরে বলে, জি। তোমাকে কি আমি চিনি? এটা থতমত খেয়ে গেল। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলল, সমস্যা নেই, চিনে যাব। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? না। সরাসরি কেউ না বলে দেয়? হ্যাঁ, আমি বলি। তুমি তো আবার বাকিদের মতো না। জি। তাহলে তোমার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? না।
এবারেও মুখের উপর না করে দিলে? মুখের উপর না বলে কিসের উপর বলবো? বলতে হবে না। তোমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া যাবে? না। মেয়েটা হাল ছাড়লো না, ও আবারও বলতে লাগলো, তোমার টিকটক আইডিটা দেওয়া যাবে? আমি প্রতিবন্ধীদের পাগলামো দেখতে পছন্দ করি না। আচ্ছা, তাহলে ইউটিউব চ্যানেল দেওয়া যাবে? না। মেয়েটা মনে মনে কিছু ভাবতে লাগলো। তা দেখে ওসমান ভ্রু কুচকে বলল। এবার কি আবার জিমেইল আইডি আর ফোনের লক জানতে চাইবে? মেয়েটা দাঁত কেলিয়ে বলল। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, দেওয়া যাবে। না। মেয়েটা হতাশার শ্বাস ফেললো এবং বলল, কেন দেওয়া যাবে না এটা কি বলতে পারবে? হ্যাঁ। আমি তো ভেবেছিলাম এবারও না বলে দেবে। না, এটাতে না বলবো না। আমার একজন আছে, সে যদি তোমার ব্যাপারে জানে তাহলে তোমার মাথা খারাপ করে দেবে। এটা আমি চাচ্ছি না, তাই দিলাম না। কথাটা বলে ওসমান চলে গেল। মেয়েটা ওর গমন পথের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে, তোমার চেয়ে কি বেশি মাথা খারাপ করে? তোমার নাম তো ওসমান হাসানের পরিবর্তে না হাসান রাখা উচিত ছিল। আজিম ক্যাম্পাসের মধ্যে সাইকেল চালাচ্ছে, নিয়মিত ব্যায়াম করে ও, তবে সেটা লুকিয়ে লুকিয়ে। ওকে ব্যায়াম করতে দেখলে বারিশ ওকে আর ভোটকা বলতে পারবে না। আজিম চায় না বারিশ এই ভোটকা বলার সুযোগটা হারিয়ে কোনো প্রকার মন খারাপ করুক। আসলে আজিম কারো দুঃখ সহ্য করতে পারে না, কিন্তু মারিয়ার ব্যাপারে সে বিষয়টা খাটে না। ক্যাম্পাসে সাইকেল চালানোর সময় হঠাৎ বিল্ডিং এর করিডোরে নজর যেতে দেখলেও মারিয়া রেলিং এ হেলান দিয়ে খুব মনোযোগ সহিত একটা বই পড়ছে। আজিম সাইকেল চালানো থামিয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিজের অজান্তেই বলে ফেললো, মেয়েটা যে যথেষ্ট সুন্দরী এটা অস্বীকার করার উপায় নেই। কথাটা বলে আজিম সামান্য হাসে। হঠাৎ মস্তিষ্ক সচল হতেই ও নিজের গালে নিজে ফটাস করে একটা চড় মেরে দেয়। বলে, তবা তবা, আমার অপরিচিতাকে আমি ধোকা দিতে পারি না। এই গল্প শোনালে আমার নাতি নাতনি আমাকে লুচ্চু ভাববে। স্যাঁ। কথাটা বলে আজিম আবারও নিজের গালে আরেকটা চড় মারে। তারপর মারিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আপনি সুন্দরী হলে এক নম্বরের ঝগড়ুটে মহিলা। আমার অপরিচিতা কত শান্তশিষ্ট আর কিউট একটা মেয়ে জানেন। আজিম মুখ ভেঙচি কেটে আবারও সাইকেল চালানোর দিকে মনোযোগ দিল। ওসমান ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল। ক্লাস নেই? এভাবে সাইকেল চালাচ্ছিস কেন? আজিম সাইকেল চালানো অব্যাহত রেখে বলে, ক্লাস করে কি হবে, সেই তো একদিন মরেই যেতে হবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না থাকলে আসলেই মরবি। সমস্যা নেই, বর্তমানে এক অতি বৃদ্ধর ক্লাস চলছে যে 10 মিনিট পর পর একটা করে শব্দ উচ্চারণ করে, আর ক্লাসের সবাই ঘুমে ঢোলে। আমার অ্যাটেন্ডেন্ট আমার ক্লাসমেট দিয়ে দিবে। ওসমান সামান্য হাসলো, কিছু বলল না। আজিম সাইকেল চালাতে বেশ মজা পাচ্ছে। হঠাৎ কিছু একটা স্মরণ হতে ও সাইকেল থামিয়ে পা ঘাসের উপর রেখে বলতে লাগলো, পশু বেবি, কয়েকটা ছবি তুলে দাও তো। ওসমান মারাত্মক চমকে উঠল। ও ব্যস্ত গলায় বলল, অসু বেবি? হ্যাঁ তো কি হয়েছে, তোমাকে একটু আদর করে ডাকলাম। তোর আদর কে চেয়েছে? তো কার আদর চাস? তোর আদর যে চাই না সেটা অন্তত জানি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার ছবি তুলে দে। প্রোফাইল পিক দিব আর ক্যাপশনে লিখব, শখের নারী ছবি তুলে দিয়েছে। ওসমান শান্ত চোখে আজিমের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম। ভাই মজা করলাম, তুলে দে না কয়েকটা ছবি। ওসমান আজিমের মোবাইলে ওর বেশ কয়েকটা ছবি তুলে দিল। সাইকেলে বসে স্টাইল করে ছবি উঠিয়েছে ও। কাছ থেকে ছবি ওঠাতে গিয়ে ওসমানের ভ্রু কুঁচকে গেল। ও বলতে লাগলো, তোর গালে তো লাল কেন? আজিম থতমত খেয়ে গেল, তবে সেটা উপরে বুঝতে না দিয়ে জোর গলায় বলতে লাগলো, আমার গালে লাল হতে ইচ্ছা করছিল, তাই হয়েছে। তোর তাতে কি? একটা গাল হয়েছে কেন? দ্বিতীয়টার কি দোষ? ওর ইচ্ছা করেনি তাই ও লাল হয়নি। তোর এত জ্বলে কেন? ওসমান বিড়বিড় করে বলল। আল্লাহ, আল্লাহ, সবাই আমাকে এই ডায়লগই কেন মারে? আজিম তারা দিতে ওসমান আবারও ওর ছবি তুলে দিতে লাগলো। অন্যদিকে মারিয়ার বই পড়া শেষ হয়েছে। ও বই বন্ধ করে নিচে ক্যাম্পাসের দিকে তাকাতেই দেখে আজিম দাঁত কেলিয়ে হাসছে। ওর হাসির দিকে তাকিয়ে মারিয়া চোখ সরু করে বলে, এই অশুভ পুরুষের হাসিটা কিন্তু অনেক সুন্দর। আজিমের হাসির দিকে তাকিয়ে থাকলো মারিয়া। হুট করে হুঁশ ফিরতেই মারিয়া নিজেকে ধিক্কার দিয়ে বলে, ছ্যাঃ, তুই অন্য পুরুষের হাসির প্রশংসা করছিস কোন সাহসে? তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি মারিয়া। ডন আন্টি পাশ দিয়ে যাচ্ছিলেন। ওনার দিকে নজর যেতে মারিয়া ওনার পথ আটকে বলল, জানেন ডন আন্টি, আমি ওই অসভ্য পুরুষের হাসির প্রশংসা করেছি। ডন আন্টি ভ্রু কুচকে একবার মারিয়ার দিকে তাকান, তারপর নিচে হাসতে থাকা আজিমের দিকে তাকান। সমস্ত ব্যাপারটা উনি সহজে বুঝে ফেললেন। ওদিকে মারিয়া পুনরায় বলছে, আমি আমার অপরিচিতের সাথে বেইমানি করেছি। আপনি প্লিজ ওনার সাথে আমার হয়ে একটু মাফ চেয়ে নেবেন। ডন আন্টি হতাশার শ্বাস ফেলে
কোনো জবাব না দিয়ে জায়গা প্রস্থান করেন। নিস্তলায় আসতে আজিমের সাথে ওনার দেখা হয়ে গেল। উনি পাশ কাটিয়ে যেতে ধরলেও আজিম ওনাকে আটকে বলে। একটা জরুরি কথা ছিল ডন আন্টি। ডন আন্টি বলেন, কি? আমি ওই বেয়াদব মহিলা রূপে প্রশংসা ভুল করে ফেলেছি। আমার অপরিচিতের কাছে আমার হয়ে একটু মাপ চেয়ে নেবেন প্লিজ। কথা বলে আজিম চলে গেল। এদিকে ডন আন্টি কপাল কুঁচকে ওখানে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর উনি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, ডন আন্টি ডেকে ডেকে বর্তমানে আমাকে মাপ চাওয়া আন্টি বানিয়ে ফেলেছে। আয়শা কুচকানো মুখ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। সামনে নিজের শ্বশুর শাশুড়ি বসে থাকতে দেখে ও মুখটা অসম্ভব মিষ্টি করে ওনাদের দিকে এগিয়ে গেল। ওর মুখ দেখলে কেউ বিশ্বাসই করবে না যে একটু আগেও বারিশের চুল টেনে ধরেছে এবং ওর হাতের মুঠোয় বারিশের কয়েকটা চুলও চলে এসেছে। মামুন হক ছেলের বউকে দেখে হাসি হাসি গলায় বলল, আর বৌমা যে, এদিকে এসে বসো। আয়শা সোফায় গিয়ে বসে পড়ে। মামুন হক পুনরায় বললেন, পড়াশোনা তো মনে হচ্ছে ভালোই চলছে তোমার। আয়শা অসম্ভব মিষ্টি গলায় বলল, জি। কথাটা বলতেই ওর কিছুক্ষণ আগের স্মৃতি মাথায় ভেসে উঠল। বারিশ কঠিন পড়া মুখস্থ করতে দেয় আয়শা ওকে বালিশ দিয়ে মেরেছে, চুল টেনে ধরেছে আর সর্বশেষে কাঁধে কামড় দিয়েছে। ও স্মৃতি ভঙ্গ হলো শ্বশুরের কথায়। যাই বলো না কেন, আমার ছেলে শিক্ষক হিসেবে বেশ ভালো। মামুন হক ব্যঙ্গ করে বললেন। কিন্তু মাঝে মাঝে একটু পকেট মারে। আয়শা মুখে হাত চেপে নিজের খ্যাট হাসি দমিয়ে রাখলো। ওদিকে মামুন হক বলতে লাগলেন, তা তোমার সেই পকেট মার ছেলেটাকে দেখছি না যে। আয়শা মনে মনে বলল, সবার সামনে আসার মতো অবস্থায় থাকলে তো অবশ্যই আসবে। নিজের শ্বশুর শাশুড়ির সাথে আয়শা গল্প করতে লাগলো। অন্যদিকে বারিশ নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো পাখির বাসার চেয়েও বেশি এলোমেলো হয়ে আছে। ও চুলগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, না, চুল ছিল, মাথা টাকলা হয়নি। যাক, আমার বাচ্চারা অন্তত বলতে পারবে না যে তাদের বাবার মাথায় স্টেডিয়াম রয়েছে। বারিশ আয়নার দিকে নজর অব্যাহত রেখে হুট করে মুচুর মুচুর করে হাসতে লাগলো। তারপর লাজুক গলায় বলল, বউ চুল টানার পর আমাকে কি যে সুদর্শন লাগছে, আমি যে এত সুন্দর দেখতে সেটা তো আগে জানতাম না। নিজের পাগলা মার্কা চুল আর মুখের প্রশংসা করা শেষে বারিশ ফোন হাতে নেয়। ফেসবুক লগ ইন করার সাথেই আজিমের নতুন প্রোফাইল পিকচার ওর চোখের সামনে আসে। ছবিটা ভালোই হয়েছে। আজিম সাইকেলের উপর বসে এক পা মাটির উপর রেখে অন্যদিকে তাকিয়ে মুচকে হাসছে। ছবি দেখে নজর সরিয়ে ক্যাপশনে চোখ যেতে বারিশের ভ্রু কুচকে গেল। ওখানে লেখা ক্লিক বাই শখের নারী। তা দেখে বারিশ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, শালা ভোটকা নিজের অপরিচিতের সাথে সাক্ষাৎ করেছে, অথচ আমাকে কিচ্ছু জানেনি। তোর ভুঁড়ি যদি টেনে না ছিঁড়ে দিয়েছি রে, তাহলে আমি বারিশ না, আমি আয়শার স্বামী। কমেন্ট সেকশনে যেতেই দেখলো শুরুতে ওসমানের কমেন্ট। ও সাইড চোখে তাকানো ইমোজি দিয়ে কমেন্ট করেছে। আমি কবে থেকে তোর শখের নারী হয়ে গেলাম? কমেন্টটাতে 11টা হাহা রিয়েক্ট করেছে। বারিশ 12তম হাহা রিয়েক্ট দিয়ে রিপ্লাই দিল, যেদিন থেকে তুই আমার শালা হয়েছিস সেদিন থেকে তুই আজিম ভোটকার শখের নারী। আমার কিন্তু ভাবি পছন্দ হয়েছে ওসু বাবু। ওসমান তৎক্ষণাৎ রিপ্লাই দিল, আল্লাহ, সবাই আমাকে অসু বাবু বলে ডাকে কেন? এত শখ থাকলে দুটো ছাগল কোরবানি দিয়ে আমার নাম বদলিয়ে রাখ। বারিশ রিপ্লাই দিল, ছাগল না, গন্ডার কুরবানি দেওয়া লাগবে তোর জন্য। তিশা গাছে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। ওর কিছুই ভালো লাগছে না। ওর ক্লাস শুরু হতে অনেক সময় বাকি রয়েছে। আয়শা গেছে সিঙ্গেল মানুষ খুঁজতে। ওদের কমিটিতে সদস্য বেড়েছে। আয়শা আরো বাড়াতে চাইছে। তিশার ওগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তাই ও ওখানে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আয়শার কথা মাথায় আসতেই তিশা মনে মনে বলতে লাগলো, মানুষ কি লেভেলের আত্মবিশ্বাসী হলে নিজে বিবাহিত হয়ে সিঙ্গেল কমিটির পেছনে এত পরিশ্রম করতে পারে। আয়েশা অন দে ওয়ান পিস। ওর কথা ভাবা বাদ দিয়ে তিশা ফোন চালাতে লাগলো। ওর হুট করেই কেন যেন একজনের আইডিতে যেতে খুব ইচ্ছে করলো। নিজের ইচ্ছেকে সম্মান জানিয়ে ও ওসমানের আইডিতে গেল। তারপর ওর পোস্ট, কমেন্ট আর ছবিগুলো দেখতে লাগলো। ওসব দেখতে দেখতে ওর মুখে অটোমেটিক মুচুর মুচুর হাসি ছড়িয়ে পড়ে। নিজের অবস্থা বুঝতে পারতেই তিশা তৎক্ষণাৎ ওসমানের আইডি থেকে বেরিয়ে গেল। তারপর ফোনটা পাশে রেখে মাথা চেপে ধরে বলল, আমি ফেসে গেছি, এবার কি হবে? আয়েশার ভাইকে নিজের স্বামী বানাবো কিভাবে? ওর এসব ভাবনার মাঝে হুট করে ও সামনে তাকিয়ে দেখলো ওসমান যাচ্ছে। হয়তো নিজের ডিপার্টমেন্টের দিকেই যাচ্ছে ও। ওকে দেখতেই তিশার বুকটা ঢিপ ঢিপ আওয়াজ করতে লাগলো। অস্বাভাবিক হয়ে যাওয়া হৃৎপিণ্ডকে চেপে ধরে তিশা বলতে লাগলো, আমি মনে হয় ভালোবেসে ফেলেছি আপনাকে, এবার আমি শেষ। ওসমান অদৃশ্য না হওয়া পর্যন্ত তিশা ওর দিকে তাকিয়ে থাকলো। তারপর বেশ কিছুক্ষণ থম মেরে
ওখানে বসে থাকলো আর ওসমানের কথা ভেবে মুচুর মুচুর হাসতে লাগলো। হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন আসতেই তিশা মোবাইলের স্ক্রিনে তাকালো। সময়ের দিকে নজর যেতে ওর পিলে চমকে উঠল। ক্লাস শুরু হতে আর 1 মিনিট বাকি। তিশা তড়াক করে বসা থেকে উঠে নিজের ডিপার্টমেন্টের দিকে দৌড়াতে শুরু করলো। ফ্লোরের উপর রীতিমতো ঘূর্ণিঝড় তুলে ও দৌড়াতে লাগলো। তারপর ক্লাসের সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মে আই কাম ইন স্যার? অ্যাটেন্ডেন্স নেওয়া এখনো শুরু হয়নি, তাই ও নিশ্চিন্ত মনে নির্দিষ্ট আসনে গিয়ে বসে পড়ল। রোল কল শুরু হয়ে গেছে। তিশা আবারও ওসমানের ভাবনায় ডুবে গেল এবং সাথে সাথে ওর মুখে মুচুর মুচুর হাসি ছড়িয়ে পড়ে। হুট করে ওর পাশে থাকা মেয়েটা ওকে ঝাঁকাতে লাগলো। তিশা ওকে পাত্তা না দিয়ে ওসমানকে নিয়ে ভাবতে লাগলো, কিন্তু মেয়েটার ঝাঁকানো থামছে না। এতে করে তিশা বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, কি সমস্যা? মেয়েটা ওকে ইশারায় সামনে তাকাতে বলে। সামনে তাকাতেই তিশা ভয়ে ঢোক গিলল। স্যার ওর দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলতে লাগলো। তিশা ব্যস্ত গলায় বলতে লাগলো, সরি স্যার, আমার মাথা হ্যাং হয়ে গিয়েছিল। স্যার, আপনার উচিত একজন অসুস্থ মানুষকে সর্বোচ্চ সুবিধা দেওয়া। ভালো করে দেখুন স্যার, আমার মাথার তার ছিঁড়েছে। রুমে উপস্থিত সকলে হাসতে লাগলো, তবে স্যার গম্ভীর মুখে তিশার দিকে তাকিয়ে আছেন। তা দেখে তিশা জোরপূর্বক হাসলো। কিছুক্ষণ পর স্যার বললেন। তিশা বসে পড়ল। স্যার আবারও অ্যাটেন্ডেন্স নিতে শুরু করলেন। তিশা মাথা নিচু করে বিড়বিড় করে বলতে লাগলো, আপনার জন্য আমি আজ কী সব কথা বলছি। আমার মান সম্মান তো হারিয়ে গেল, এর বিনিময়ে আপনার থেকে আমি 20 কোটি টাকা নিব। একটু পর তিশা মুখ ভেঙচে বলল, টাকা চাইতে গেলে আমাকে 20ও দিবে না, সেখানে 20 কোটি তো বিলাসিতা। ভালোবাসার কথা বললে থাপ্পড় খাই কিনা সেটাই আসল চিন্তার বিষয়। কথাগুলো বলেই তিশা নিজেই নিজের মাথায় ফট করে একটা চড় মেরে দেয়। সেই চড়ের শব্দে ক্লাসের সবাই ওর দিকে তাকালো। এতে করে তিশা লজ্জিত গলায় বলল, সরি স্যার। স্যার ওর দিকে অত্যন্ত শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো মনে মনে বলছেন। আয়শা আজ হুট করে একটু সেজেছে। কলিজা কালারের সালোয়ার কামিজ পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে একটু লিপস্টিক আর চোখে কাজল দিয়েছে। তাতেই ওকে অসম্ভব সুন্দর লাগছে। সাজুগুজু শেষে ও ঢং করে কিছু ছবি তুলল। তারপর চুড়িওয়ালা হাতের ছবি তুলে সেটা স্টোরিতে দিয়ে দিল। ওর আইডিতে ছেলে খুব কম, নিজের কিছু ভাই আর একটা গুন্ডা স্বামী আছে শুধু। সেদিন দৌড়ানি খাওয়ার পর ব্লগ খুলে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। স্টোরি দেওয়া শেষে আয়শা গ্যালারিতে গিয়ে নিজের ছবিগুলো দেখতে লাগলো। এমন সময় বীর লাফাতে লাফাতে সেখানে চলে আসে। আয়শাকে দেখে ও মুগ্ধ গলায় বলল, ওয়াও, তোমাকে কি সুন্দর লাগছে সুন্দরী। আয়শা ফোনটা পাশে রেখে বীরকে নিজের কাছে রাখলো। তারপর ওকে কোলে নিয়ে বলতে লাগলো, কিউট মানুষের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে। আমি কিন্তু সত্যি কথা বলছি। তো আমি কখন বললাম মিথ্যে বলেছ? ছোট মানুষ আমাকে সুন্দরী বলেছে, মানে আমি আসলেই সুন্দরী। কথাটা বলে আয়শা বীরের গালে একটা চুমু খায়, যার ফলে ঠোঁটের লিপস্টিক বীরের গালে খানিকটা লেগে গেল। এতে করে বীর মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎই নিজের মিশনের কথা স্মরণ হতেই ও বলতে লাগলো, আমার সাথে চলো, আমার রুমটা তোমাকে দেখাবো। তোমাদের বাড়িতে নিয়ে যাবে? না না, নানু বাড়িতে, ওখানেও আমার রুম আছে। আয়শা মিষ্টি গলায় বলল, আমি যাব না বাছা, তোমার গুন্ডা মামুর সাক্ষাৎ পেতে আমার ইচ্ছে করছে না। অন্য একদিন গিয়ে দেখে আসবো, কেমন? না না, তুমি এখনই আমার সাথে যাবে। এভাবে জেদ করে না বাছা, আমার কথা কি তুমি শুনবে না? আজকে শুনবো না। কেন? বীর মনে মনে বলল, তোমাকে সাথে বলে না নিয়ে গেলে মামু মেয়েরা আমার পাছা লাল করে দিবে। আয়শার প্রশ্নের জবাব না দিয়ে বীর ঠোঁট উল্টাতে লাগলো। তা দেখে আয়শা ব্যস্ত গলায় বলল, খবরদার কাঁদবে না বাবু। বীরের কান্না শুরু হয়ে গেছে। ওর কান্না দেখে আয়শা হতাশ গলায় বলে, কি মুশকিল? বীরের কান্না বেড়ে যাচ্ছে। আয়শা ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামাও, আমি যাব তোমার সাথে। মুহূর্তেই বীরের কান্না থেমে গেল। ও 32 পাটি দাঁত বের করে বলল, সত্যি? আয়শা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগে বীর ওর হাত টেনে রুমের বাইরে নিয়ে যেতে লাগলো। আয়শা মাথায় ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে ওরা বাড়িদের বাড়িতে প্রবেশ করলো। বীর টানতে টানতে আয়শাকে নিজের রুমে নিয়ে গেল। রুমে যেতেই আয়শা দেখতে পেল বিছানায় বাড়ি শুয়ে পা নাচাতে নাচাতে ফোন চালাচ্ছে। ওকে দেখে আয়শা খানিকটা লজ্জা পেল, কারণ সেজেগুজে বাড়ির সামনে আসতে ওর অদ্ভুতই লাগে।
তবে বারিশ এমন ভান করলো যেন ও আয়শাকে দেখেইনি। এদিকে বীর আয়শাকে নিজের রুম দেখাতে লাগলো। আজ রুমটা একটু অন্যভাবে সাজানো। বীর বলতে লাগলো, কেমন লাগলো আমার রুম? ভালোই লাগলো, অন্যরকম করে সাজানো, তবে বিছানার উপর একটা পাঠা শুয়ে আছে যেটা ভালো লাগেনি। বারিশ ওর অপমান গায়ে মাখলো না। শোয়া থেকে উঠে ও আয়শার একদম পাশে গিয়ে দাঁড়ায়। তারপর বীরকে বলল, মামু চিরুনিটা দাও তো। বীর দিতে ধরলে বারিশ ইশারায় না করলো। আয়শা ঠিক পেছনেই চিরুনি রাখা আছে। বারিশ আয়শার দিকে ঝুঁকলো, একদম কাছাকাছি যেতে লাগলো। এতে করে আয়শার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। বারিশ খুবই কাছাকাছি চলে এসেছে। আয়শা চোখ বন্ধ করে ফেলে। তা দেখে বারিশ অস্পষ্ট হাসলো। আয়শার কাঁপতে থাকা ঠোঁটের দিকে এক পলক তাকিয়ে ও আয়শার থেকে দূরে সরে চিরুনিটা নিয়ে নেয়। বারিশ কাছাকাছি নেই এমন অনুভূতি হতে আয়শা চোখ মেলে তাকালো। দেখলো বারিশ শীষ বাজাতে বাজাতে মাথার চুল আঁচড়াচ্ছে। নিজেকে সামলে নেওয়ার আগে বারিশ আচানক ওর হাত ধরে বলতে লাগলো, এই কিছু খাও না তুমি? হাতে তো চিকন কেন? আয়শার হাতের চুরির ছিনে আওয়াজ হতে লাগলো। বারিশ ওর হাত ছাড়ছে না, আর না আয়শার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে। ও বহু কষ্টে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইতস্তত গলায় বলতে লাগলো, বাছা, আমি গেলাম। কথাটা বলে আয়শা লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করলো। ওর গমন পথের দিকে তাকিয়ে বারিশ অস্পষ্ট হাসে। ওদিকে বীর আহাম্মক হয়ে এতক্ষণ সবকিছুই দেখছিল। ওর দিকে তাকিয়ে বারিশ কাট কাট গলায় বলল, এত কি দেখছো? ওটা আমার বউ, বুঝেছো? না, আমি বিয়ে করব ওকে। বারিশ গম্ভীর গলায় বলল। বেশি বাড়াবাড়ি করা ঠিক না মামু। বীর মাথা নিচু করে থাকলো। হঠাৎই ওর গালের দিকে নজর যেতে বারিশ ভ্রু কুচকে ফেলে। ও তৎক্ষণাৎ বীরকে উল্টো লটকিয়ে বলতে লাগলো, তোমার সাহস তো কম না, আমার বউয়ের চুমু খাও। আজ পাছা লাল করার পাশাপাশি তোমার কপাল বেয়ে চোখের পানি ফেলবো মামু। বারিশ, ওসমান আর আজিমের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কয়েক মাস আগে। ওরা বর্তমানে মাস্টার্স করছে। 1 বছরে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে ওদের। অন্যদিকে আয়শারা সবাই এবার অনার্স 3rd ইয়ারে উঠেছে। আজিম চিঠি হাতে মুচুর মুচুর করে হাসছে। তবে আজ ওর মধ্যে ভীষণ উত্তেজনা দেখা যাচ্ছে। কারণ অবশ্য আছে। কথা অনুযায়ী গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অপরিচিতার সাথে সাক্ষাৎ করার কথা ছিল এবং চিঠিতেও অপরিচিতা সাক্ষাতের কথাই বলেছে। আজ ওরা ক্যাম্পাসের একটা নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ করবে। গলা খাকারি দিয়ে আজিম নিজেকে স্বাভাবিক করলো। তারপর সে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সামনে হঠাৎ বারিশ আর ওসমানকে দেখে আজিম কৈরব থেকে নেমে পড়ে। ও ওদের দুজনের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাইছে না, কিন্তু বারিশ ওর পথ আটকে বলে, কিরে ভুটকা, আমাদের ইগনোর করতে চাচ্ছিস? আজিম কণ্ঠটা জ্ঞানী জ্ঞানী করে বলল, দেখুন, আজ আমার খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, অযথা বিরক্ত করবেন না। বারিশ ওর পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, শালা ভুটকা, নাটক বাদ দিয়ে বল কোথায় যাচ্ছিস? আজিম ভ্রু কুচকে বারিশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হুট করে মুচুর মুচুর হাসতে হাসতে বলল, অপরিচিতার সাথে আজ দেখা করব। ওহো, তা তোর ভুড়িটা বাড়িতে রেখে আসলে হতো না? আজিম কাট কাট গলায় বলল। অনেক কিছুই বলতাম, কিন্তু আজ বলবো না, গেলাম আমি। কথাটা বলে আজিম লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। বারিশ ইশারায় ওসমানকে কিছু বলল। তা বুঝে ওসমান মুচকে হাসলো। আজিম নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। অস্থিরতায়ও ছটফট করতে লাগলো। এমন সময় কারো এগিয়ে আসার শব্দ কানে আসতে ও চৌকিতে সেদিকে তাকালো। হ্যাঁ, এটা একটা মেয়ে আসছে। আজিমের বুকটা ধুকপুক করতে লাগলো, কিন্তু মেয়েটা কাছাকাছি আসতে ওর ভ্রু কুচকে গেল। ও কাট কাট গলায় বলল, এই বেয়াদব মহিলা, এখানে কি করিস? মারিও কুচকানো মুখে ওর দিকে এগিয়ে এসে বলে, এখানে কি? অন্য কোথাও যান। আপনি যান, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। আমারও গুরুত্বপূর্ণ কাজ আছে। আজিম তাচ্ছিল্য করে বলে, কি আর হবে, নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করতে এসেছেন। সেটা তো আপনার কাজ। ক্ষণকাল চুপ থাকার পর দুজনে একসাথে বলে ওঠে, আমি আমার অপরিচিতের সাথে দেখা করতে এসেছি। আজিম আর মারিয়া চৌকিতে একে অপরের দিকে তাকালো। দুজনের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। ওরা আবারও একসাথে বলল, চিঠি? শার্লক হোমস? ডন আন্টি? মারিয়া আর আজিমের কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলো। একটু পর ওরা মৃদু চিৎকার দিয়ে বলল, না। এবং পরপরই দুজন দুদিকে জ্ঞান হারিয়ে পড়ে গেল। হঠাৎই একটা হাসির আওয়াজ শোনা গেল। সেটা উপর থেকে আসছে। বারিশ ওসমানকে নিয়ে গাছে উঠে আজিমের অপরিচিতা থেকে দেখতে এসেছিল, কিন্তু ওদের অবস্থা দেখে হাসি আটকাতে পারলো না। আর বারিশ হাসতে হাসতে ওসমানের গায়ে একটা চাপড় দিতে দুজনেই তাল সামলাতে না পেরে গাছ থেকে পড়ে গেল।
ওসমান আর্তনাদ করে বলল। শালা বারিশের বাচ্চা, কোমরটা ভেঙে গেল। বারিশও আর্তনাদ করেই বলল। আমার বাচ্চা এখনো হয়নি, তোর বোন আমাকে পাত্তাই দেয় না। মারিয়া মরার মতো টেবিলের উপর মাথা রেখে বসে আছে। তখন জ্ঞান ফিরতে কমপক্ষে 3 ঘন্টা লেগেছিল ওর। আজিমের কথা ও জানে না, তবে নিজের জ্ঞান ফিরে আসার পর দেখেছিল পাশের বেডে আজিম তখনও অজ্ঞান অবস্থায় ছিল। ওদের দুজনের জ্ঞান ফেরানোর দায়িত্ব অবশ্য ডন আন্টির উপরেই ছিল। ওনার ভ্রু দুটো পুরো সময় কুচকানো অবস্থায় ছিল। ভার্সিটির কথা বাদ দিয়ে মারিয়া নিজের কথা ভাবতে লাগলো। ও বর্তমানে নিজের রুমের পড়ার টেবিলে মরার মতো পড়ে আছে। একটু পর ও টেবিল থেকে মাথা তুললো, একদম শান্ত থাকলো। তারপর হুট করে মাথার চুল টেনে ধরে মৃদু চিৎকার করে বলল, শালা, ওই ভোটকা আমার অপরিচিত, মানে চাইছে তাই। ও মাই আল্লাহ, দুনিয়ায় আর কোনো পুরুষ ছিল না। চিৎকার করে কথাগুলো বলা শেষ করে মারিয়া আবারও শান্ত হয়ে গেল। হুট করে পাশে সাজিয়ে রাখা এক বান্ডিল চিঠির দিকে নজর যেতেই ওর ঠোঁট উল্টে আসে। মিনমিনে গলায় বলতে লাগলো, আমার অপরিচিত ঝগড়া করতেই পারে না, কত ভদ্র আর সুশীল একটা ছেলে। হঠাৎই আজিমের মুখচ্ছবি মানসপটে চলে আসতে মারিয়া চেয়ার থেকে নেমে মেঝেতে গড়াগড়ি দিয়ে আহাজারি করতে লাগলো। ও রাউন্ড রাউন্ড ঘুরতে ঘুরতে একবার খাটের দিকে যাচ্ছে, তো একবার দরজার দিকে যাচ্ছে, একবার ব্যালকনির দিকে যাচ্ছে আর বলতেছে, আমি মানি না, আমি মানি না। বেশ কিছুক্ষণ গড়াগড়ি দেওয়ার পর ও হুট করে উঠে দাঁড়ালো, যার ফলে ওর পুরো দুনিয়া চক্কর দিয়ে উঠলো। ও টলতে টলতে চোখ পিট করে বলে, কি রে, আয়নায় দুটো মারিয়াকে দেখা যাচ্ছে কেন? যাক, ভালোই হয়েছে, দ্বিতীয় মারিয়াকে ওই ভোটকার সাথে মিলিয়ে দিব, আর আমি আমার অপরিচিতের সাথে মিলে যাব। কথাটা বলে মারিয়া টলতে থাকা অবস্থাতে মুচুর মুচুর হাসতে লাগলো। তারপর হুট করে হাসি থামিয়ে ঠোঁট উল্টে বলল, ভোটকা আর অপরিচিত দুটোই তো একজন ব্যক্তি, আমি মানি না। ডন আন্টি, আপনি ছলনাময়ী, আপনার নামে আমি ছলনার মামলা করব। 4 ঘন্টা পর জ্ঞান ফিরেছে আজিমের। জ্ঞান ফেরার পর থেকে আজিম একদম নিশ্চুপ হয়ে বসে আছে। ওর থেকে খানিকটা দূরে ওসমান ভ্রু কুচকে বসে আছে। বারিশ নিজের আধমরা কোমর নিয়ে বাড়ি চলে গেছে। আজও একজন এই রুমে উপস্থিত আছে অবশ্য। তিনি হচ্ছেন ডন আন্টি। উনি ওদের দুজন থেকে একটু দূরে গম্ভীর মুখে বসে আছেন। দীর্ঘ 1 ঘন্টা নিশ্চুপ থাকার পর আজিম খানিকটা অবাক গলায় বলল, আচ্ছা, আমি কে? আমি কি গাছ? ওসমান অত্যন্ত ঠান্ডা গলায় বলল। না, তুই একটা আবর্জনা। আজিম ওর কথা শুনল না, বরং ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি কে ভাই? আমি চিনি। না, চিনি না, তুই গুড়। তোর মতো ভুটকা চিনি হতে পারে না। ওদের এমন কথোপকথন শুনে গম্ভীর ডন আন্টি ফিক করে হেসে ফেললেন। তবে এমনভাবে হাসলেন যেন ওরা দুজন শুনতে না পায়। আজিমের মুখে অবশ্য এখনো দ্বিধা, মনে হচ্ছে ওকে ভিন্ন কোনো জগতে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ও আবারও বলতে লাগলো, আচ্ছা, এটা কোথায়? জায়গাটার নাম কি? আমরা বৃহস্পতি গ্রহের কারাকারি মারান্ডা নামক মহাদেশের ছড়াছড়ি কারেন্সি দেশের রাগিন্ডাল্যান্ড জেলার মোরিন্ডা নামক এলাকার মুন্ডামুন্ডি নামের ভার্সিটির এক ক্লাসে বসে আছি। ওর কথা শুনে ডন আন্টি এবার খুব জোরে হেসে উঠলো। ওনার হাসি শুনে দুজনেই হতভম্ব চোখে ওনার দিকে তাকালো। আজিম হতবাক গলায় বলল, এই প্রাণীটা হাসতেও পারে? ডন আন্টির হাসি থেমে গেল। উনি আবারও মুখটা গম্ভীর করে ফেললেন। ওসমানও অবাক হয়েছে বটে, তবে আজিমকে ঠিক করার আগে বেশি জরুরি, তাই ও ছোট সাইজের এক বালতি পানি এনে সেগুলো আজিমের মুখে ঢেলে দিল। আজিম ভয়ানক চমকে উঠে বলে, অপরিচিতা, বন্যা শুরু হয়ে গেছে, আমাদের নাতি নাতনিকে বাঁচাও। ওসমান বালতি হাতে পূর্বের জায়গায় গিয়ে বসলো। আজিমের জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর মুখ আর চুলের পানি মুছতে মুছতে বলল, এখানে কি হচ্ছে ওসমান? ওসমান শান্ত স্বরে বলল, মাথা খারাপ হচ্ছে, তাছাড়া আর কিছুই হচ্ছে না। আজিম একটু চুপ থেকে সমস্ত ঘটনা মনে করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেও সব মনে পড়ে গেল। মনে হতেও আহাজারি করে বলতে লাগলো, এ হতে পারে না, ওই ঝগড়ুটে মহিলা অপরিচিতা হতেই পারে না। আমার নাতি নাতনি এমন দাদি মেনে নিবে না তো। তোকে আগে মারিয়ে মেনে নিক, তারপর না হয় নাতি নাতির কথা ভাববি। আজিম চৌকিতে ডন আন্টির দিকে তাকালো, তারপর তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ায়। তা দেখে ডন আন্টি খানিকটা ঘাবড়ে গেলেন। আজিম ওনার দিকে তেড়ে গিয়ে বলল, আপনি আমার সাথে বেইমানি করেছেন। আপনি বলেছেন আমার অপরিচিতা সুন্দরী আর অত্যন্তই শান্ত একটা মেয়ে। ডন আন্টি কাট গলায় বললেন, আমি একবারও এসব কথা বলিনি। নিজে নিজেই এসব কথা আমাকে শুনিয়েছো তুমি। খবরদার, দোষ চাপাবে না। আজিম হুট করে মেঝেতে বসে পড়ে। তারপর কপালে হাত দিয়ে মিনমিনে গলায় বলে,
আমি আমার নাতি নাতনিকে কি জবাব দিব? একটা ঝগড়ুটে মহিলা ওর দাদি হিসাবে মানবে না। ওসমান বলল, তোর মতো ভোটকাকেও দাদু হিসেবে মানবে না। তোর মতো সিঙ্গেলকেও দাদুর বন্ধু হিসাবে মানবে না। বারিশ কোমর নিয়ে বাঁচছে না, ওর কোমর চেপে ধরে রুমে পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, আমার তো বউ থেকেও বউ নেই। কই বউ এসে একটু কোমর মালিশ করে দেবে, তা না, উনি প্রতিবেশীদের বাড়িতে পড়ে আছেন। ছোট্ট সব। হুট করে পাশে তাকাতে একগুচ্ছ ফুলের দিকে ওর নজর চলে গেল। বিভিন্ন ফুল দিয়ে বারিশ নিজ হাতে বুকে বানিয়েছিল। ও নিজের মনের কথা আয়শাকে বলবে ঠিক করেছে গত সপ্তাহে। আজকে মনের কথা বলার দিন, কিন্তু আজিমের অপরিচিতাকে দেখতে গিয়ে নিজের কোমরের 12টা বাজিয়ে ফেলেছে সে। ও কপট রাগ দেখিয়ে বলল, ওসমানকেও বলি হারি, গাছে চড়তে বললেই চড়বে, আমাকে আটকাতে পারেনি, বেয়াদব কোথাকার। ওসমানকে রাগারাগি করা শেষে বারিশ বার ফুলগুলো নিল। ফুলগুলোর সুবাস নাক দিয়ে শুষে নিয়ে বারিশ মুচকে হাসলো। ও মৃদু হেসেই বলতে লাগলো, আমার বউ এই ফুলগুলোর চেয়েও সুন্দর। সকল ফুলের রানী হলো আমার সোনা বউ। বারিশের ঠোঁটের কোণে মুচকে হাসি। ও ফুলগুলো নিয়ে বাড়ি থেকে বেরোয়। রাস্তায় এসে দেখলো সামনের বাড়ি থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিটা কণ্ঠস্বর ভেসে আসছে। বারিশ বুক ভরে শ্বাস নিয়ে রাস্তা পার হয়। গেট খুলতেই যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে কানে রাখতে বারিশের মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। ওর হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। বারিশ দিক পরিবর্তন করে ফোন কানে নিয়ে দৌড়াতে লাগলো। ফুলগুলো অযত্নে রাস্তাতেই পড়ে গেল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে লাগলো। সেই বৃষ্টির পানিতে ফুলগুলো ভিজে যেতে লাগলো। হাসপাতালের করিডোরে সকলে অস্থিরভাবে পায়চারি করে চলেছে। বিলকিস বেগম বেঞ্চে বসে হু হু করে কাঁদছেন। বর্ষা আর আয়েশা ওনার দুপাশে বসে আছেন। বাড়ির দেয়ালে হালা দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। ওসমান ধীর পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো এবং শান্ত গলায় বলল, টেনশন করিস না, আঙ্কেলের কিছু হবে না। বারিশ নীরব। নিজের বাবার অ্যাক্সিডেন্টের কথা শোনার পর থেকে কেমন নিশ্চুপ হয়ে গেছে ও। ওর কাঁধে চাপড় দিয়ে ওসমান পুনরায় বলতে লাগলো, টেনশন করিস না তো ভাই। ও এমন সময় আজিম হন্তদন্ত হয়ে সেখানে চলে আসে। এসে চিন্তিত গলায় বলতে লাগলো, আঙ্কেলের কি অবস্থা? ওসমান হতাশ গলায় বলল, এখনো কিছু জানি না। আজিম বারিশের দিকে তাকালো। তারপর ইশারায় ওসমানকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করলো। বিপরীতে ওসমান দীর্ঘশ্বাস ফেললো। দুজনেই নিশ্চুপ হয়ে বারিশের দুপাশে গিয়ে দাঁড়ায়। পাশে থেকে নীরব সাপোর্ট দিতে চাচ্ছে ওরা। বেশ কিছুক্ষণ পর ওটি রুম থেকে ডাক্তার বেরিয়ে আসেন। তৎক্ষণাৎ সকলেই সেদিকে ছুটে গেল। সর্বপ্রথম বারিশ গিয়ে ব্যস্ত গলায় বলল, কি অবস্থা? ডাক্তার হতাশার শ্বাস ফেলে বললেন, আমরা আল্লাহর রহমতে বাঁচিয়ে তো নিয়েছি, কিন্তু উনার ডান হাতটা অকেজো হয়ে গেছে। ওই হাত কোনো দিন ভালো হবে না। বারিশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বিলকিস বেগম আরো জোরে কাঁদতে শুরু করলেন। বায়াজিৎ ডাক্তারের সাথে নানারূপ কথা বলতে লাগলো। কি করা উচিত কি করা উচিত না সব বিষয়ের কথা বলতে লাগলো। কিন্তু বারিশ নিশ্চুপ। ও দুর্বল চোখে সকলের দিকে এক এক করে তাকাতে লাগলো। ওসমান আর আজিম ওর সাথে কথা বলার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। এক পর্যায়ে বারিশ হাত উঁচিয়ে ওদের থামিয়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। আজিম পিছু যেতে ধরলে ওসমান ওকে থামিয়ে দেয় এবং বলে, যাস না, আমি দেখছি কি করা যায়। ওসমান নিজের বোনের দিকে তাকায়। আয়শা নিজের শাশুড়ির পাশে বসে ওনাকে সান্ত্বনা দিচ্ছে। ওসমান ওখানে গিয়ে বলে, বনু, আয়শা ভাইয়ের দিকে তাকালো। ওসমান বলতে লাগলো, একটু বারিশের কাছে যা তো। আয়শা কোনো আপত্তি না করে উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে লাগলো। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে অবশ্য মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হাসপাতালের দালানের পেছনে একটা বেঞ্চ আছে। আয়শা দেখলো বারিশ ওই বৃষ্টির মধ্যে ওখানে বসে আছে। হতাশার শ্বাস ফেলে আয়শা ওদিকে গিয়ে এগিয়ে গেল এবং বারিশের পাশে গিয়ে বসলো। বারিশের অস্তিত্ব টের পেলেও ওর দিকে তাকালো না। কিছুক্ষণ নীরব থাকার পর আয়শা বারিশের কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ঠিক আছেন? তৎক্ষণাৎ বারিশ আচমকা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আয়শা এতে করে চমকে উঠল, কিন্তু নিজেকে ছাড়িয়ে নিল না। বৃষ্টির গতিবেগ বাড়তে লাগলো, সেই সাথে বারিশের কান্নার বেগ। আয়শাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ও কাঁদতে লাগলো। আর আয়শা নিশ্চুপ হয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মামুন হককে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে 1 সপ্তাহ আগে। সবাই ওনার সর্বোচ্চ খেয়াল রেখেছে এবং রাখছে। তবে হাসপাতালের করিডোরে কাঁদার পর থেকে আর কেউ কাঁদেনি। মামুন হককে এমনটা অনুভব করায়নি যে উনি অন্যের সাহায্য ছাড়া কাজ করতে পারবেন না। বরং সবাই স্বাভাবিকভাবেই কথা বলেছে, আচরণ করেছে। বিলকিস বেগম আগের মতোই স্বামীকে বকাঝকা করেন। বর্ষা আগের মতো বাবার জন্য রান্না করে আনে এবং নিজ হাতে খাইয়েও দেয়। সেদিনের পর থেকে আয়শা নিজের শ্বশুর বাড়িতেই থাকে, তবে ও বীরের রুমে থাকে। সবকিছু স্বাভাবিক থাকলেও বারিশ আর পকেট মারে না। সেজন্য অবশ্য মামুন হক কিছুটা চিন্তিত
উনি এখন নিজের রুমে আতশোয়া হয়ে বসে আছেন। পাশে রাখা শার্টের পকেট চেক করে উনি চিন্তিত গলায় বললেন, আশ্চর্য, বেশি করে টাকা রাখছি তবুও পকেট মারেনি। না জানি আমার বোমাটাকে ওই বেয়াদবটা আদৌ কিছু কিনে দেয় কিনা। ওনার চিন্তার মাঝে হাসান শেখ দরজার কাছে এসে গলা খাকারি দেন। মামুন হক সেদিকে এক পলক তাকানোর পর বললেন, গলায় কি সর্দি জমা করে রেখেছো? হাসান শেখ ভেতরে প্রবেশ করতে করতে বললেন, তোমার মতো অপরিষ্কার ভাবো নাকি আমাকে? অবশ্যই ভাবি না, কোট। কারণ তুমি আমার থেকেও বেশি অপরিষ্কার। হাসান শেখ ভ্রু কুচকে ওনার দিকে তাকান এবং গম্ভীর গলায় বলতে লাগলেন, ভুলে যেও না, সুপি আমাদের দুজনকে রিজেক্ট করে দিলেও মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতো। মামুন হক মুখ ভেঙচি দিয়ে বলে, তোমার থোপড়া দেখে হয়তো ওর হাসি পেত, তবে আমার দেওয়া নতুন কলম কিন্তু সুফিকে বলার সাথেই নিয়ে নিয়েছে। কলম সুন্দর ছিল জন্য নিয়েছে। ওই কলম যদি ওই কলম যদি একটা কুত্তাও দিত তবুও নিত। দুজনে ক্ষণকাল চুপ থাকেন। তারপর হঠাৎ মাথায় কিছুটা একটা আসতে দুজনে একযোগে বলে ওঠে, তার মানে তো সুপি একটা লোভী মেয়ে ছিল। কথাটা বলে দুজন দুজনের দিকে তাকান। তারপর হুট করে হেসে ওঠেন, সামনে হাসলেন। বেশ কিছুক্ষণ হাসার পর হাসান শেখ বলেন, তা কেমন আছো তুমি? মামুন হক হতাশ গলায় বললেন, ভালো নেই। হাসান শেখের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। উনি ব্যস্ত গলায় বললেন, দেখো মামুন, নিজেকে কখনো ছোট ভাববে না। তোমার এ ঘাত যেমন অকেজো, তেমনি আমিও তো চোখে ঝাপসা দেখি। সকলেরই টুকটাক সমস্যা আছে, তাই বলে নিজেকে ছোট ভাববে? আরে না, তোমার মতো কানা থাকতে আমি নিজেকে ছোট ভাববো কেন? হাসান শেখ চোখ শুরু করে মামুন হকের দিকে তাকিয়ে থাকেন। মামুন হক ওনার চাহনিকে পাত্তা না দিয়ে চিন্তিত গলায় বললেন, বারিশ ইদানিং পকেট মারছে না, খুব টেনশনে আছি। আচ্ছা বৌমা কি তোমার পকেট মারা শুরু করেছে? হাসান শেখ কাট কাট গলায় বললেন, আমার বউ যে হারে পকেট মারে, আমার মেয়ে পকেট মারার জন্য পকেটে কোনো টাকাই খুঁজে পাবে না। অ্যাক্সিডেন্টের ঘটনাটা সংঘটিত হওয়ার কয়েক মাস কেটে গেছে। এই কয়েক মাসে অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি পরিবর্তনটা যার এসেছে সে হচ্ছে বারিশ। ও আগের মতো হাসি ঠাট্টা নিয়ে পড়ে থাকে না। সবসময় একটা গম্ভীর স্বভাব ওর মধ্যে লক্ষ্য করা যায়। এতটাই গম্ভীর যে ওর হাসি কেমন সেটাই মনে করা মুশকিল। অন্যদিকে আজিমার মারিয়ার চিঠির বিনিময় একদম বন্ধ হয়ে গেছে। ওরা একে অপরের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করে। যদি ভুলক্রমে দেখা হয়ে যায় তাহলে উল্টো দিকে দৌড়াতে শুরু করে দেয়। দুজনের কেউই আর আগের মতো স্বাভাবিক নয়। যখন তখন হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তবে তিশা সবচেয়ে সুখী মানুষ। ও নিজের প্রথম ভালোবাসার অনুভূতি সামলাতে ব্যস্ত। দূর থেকে ওসমানের উপর নজর রাখা, ওর ছোট্টখাটো সব বিষয় সম্পর্কে জেনে নেওয়া, এসব করতেই ওর দিন কেটে যাচ্ছে। সারাক্ষণ ওসমানের কথা ভেবে মুচুর মুচুর করে হাসি যেন ওর নিত্যদিনের কাজ হয়ে গেছে। অবশ্য তাহিয়া ওকে সময় পেলে পাগল উপাধি দিচ্ছে, তবে তিশার ওসব গায়ে মাখার সময় নেই। বারিশ টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আয়শা এক কাপ চা হাতে ওর রুমে এসে প্রবেশ করে। তারপর টেবিলের উপর চায়ের কাপটা রেখে বলে, নিন চা পান করুন। বারিশ ছোট্ট করে বলল। হুম। আয়শা ওকে আপাত মস্তক ভালো করে দেখে মনে মনে বলল, কে বলবে এটা এক নম্বরে গুন্ডা ছিল? তার উপর একবারের জন্যেও হাসে না। এর হাসার হরমোন কি ছাগলে খেয়ে ফেলেছে? বারিশ আয়শাকে যেতে না দেখে বলল, পড়াশোনা নেই তোমার? গিয়ে পড়ো। সরি ব্রো, পড়াশোনার মতো অশ্লীল কাজের ধারের কাছেও আমি নেই। কথাটা বলে আয়শা হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে গেল। বারিশ ভ্রু কুচকে ওর গমন পথের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর অস্পষ্ট স্বরে বলল, গাধা। আয়শার কথা ভাবা বাদ দিয়ে বারিশ পুনরায় পড়াশোনায় মনোযোগ দিল। দ্রুতই ওর মাস্টার্স পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপর চাকরি। স্যারের সাথে এই বিষয়ে ওর কথা হয়েছে। শীঘ্রই সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে বারিশ। তিশা কিশোর জরুরি দরকারে আয়শাদের বাসায় এসেছে, কিন্তু আয়শা যে এখন শ্বশুর বাড়িতে থাকে সেটা ওর খেয়াল ছিল না। ও বারিশের বাড়িতে যেতে ধরলে সানিয়া শেখ ওকে আটকে বলেছেন, তুমি ভেতরে গিয়ে বসো, আমি আয়শাকে ডেকে আনছি। সানিয়া শেখ চলে গেলেন। ওনার গমন পথের দিকে তাকিয়ে তিশা মুচুর মুচুর করে হাসতে হাসতে বলে, শাশুড়ির কথা কি আর অমান্য করতে পারি? আমি হব ভালো বৌমা আর দুষ্টু বউ। লজ্জায় লাল হয়ে তিশা সোফায় গিয়ে বসে পড়ে। তারপর পুরো ড্রয়িং রুমটা দেখতে লাগলো। খুবই পরিষ্কার।
সানিয়া সে খুব সুন্দর করে নিজের বাড়ি সাজিয়ে রাখেন। তিশা আশেপাশে দেখতে দেখতে বলল, বিয়ের পর পুরো বাড়ি আরও সুন্দর করে সাজাতে হবে। শাশুড়ি আম্মাকে ইমপ্রেস করে দুজনে মিলে আয়েশার ভাইকে চালাবো। কথাটা বলে তিশা আবারও হাসতে লাগলো। হঠাৎই একটা শখ জাগলো ওর। বসা থেকে উঠে ও ওসমানের রুম খুঁজতে লাগলো। এক এক করে সব রুমই দেখতে লাগলো। হঠাৎই একটা রুমের সামনে আসতে ওর ভেতর থেকে ওসমানের গলা শুনতে পেল। তিশা হাসি অব্যাহত রেখে দরজায় টোকা মারতেই যাবে, ঠিক তখনই ওসমানের গলা ভেসে আসে। দেখো, এভাবে বলবে না। তুমি আমার যৌবনের প্রথম ক্রাশ। তোমাকে ভুলে যাওয়া এত সহজ? চলো পালাই। তিশার বুকটা ধক করে উঠল। টোকা দেওয়ার জন্য বাড়ানো হাতটা থরথর করে কাঁপতে লাগলো। আবার ওসমানের গলা ভেসে আসলো। তোমার মতো সুন্দরী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি, ট্রাস্ট মি। তিশা আর থামলো না। পায়ে জোর পেতে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। সোজা ড্রয়িং রুমে গিয়ে নিজের পার্স নিয়ে লম্বা লম্বা পা ফেলে বাইরে যেতে লাগলো। তবে কিছু একটা মনে হতেই ফিরে এসে একটা কাগজে লিখলো, আমার জরুরি কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই না বলে যেতে হলো। কিছু মনে করবেন না আন্টি। কাগজটার উপর শক্ত কিছু একটা রেখে সেটা টেবিলের উপর রাখলো তিশা। তারপর খুব দ্রুত হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরোতে ওর বুকে অসহনীয় ব্যথা হতে লাগলো। শেষে সহ্য করতে না পেরেও বুকে হাত দিয়ে রাস্তার মধ্যে হাঁটু মুড়ে বসে পড়ে। আচমকা ও খুব জোরে কাঁদতে শুরু করে দেয়। আশেপাশের মানুষগুলো থেমে গিয়ে ওর দিকে তাকালো। তিশার সেদিকে কোনো খেয়ালই নেই। ও ব্যস্ত নিজের ভগ্ন হৃদয়কে ঠান্ডা করতে। কয়েকজন এগিয়ে এসে ওকে এটা সেটা জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু তিশা কিছুই বলল না। শুধু হাত উঁচিয়ে ওনাদের চলে যেতে বলল। বেশ কিছুক্ষণ ওভাবে কাদার পর তিশা উঠে দাঁড়ায়। তারপর কাঁদতে কাঁদতে দুর্বল পায়ে হাঁটতে লাগে। বারবার ওর মানসপটে ওসমানের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠছে, আর কানে বেজে চলেছে ওসমানের বলা একটু আগের কথাগুলো। বাড়ির কাছাকাছি এসে তিশা চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করলো। তারপর ভেতর প্রবেশ করে। আশেপাশে কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে প্রবেশ করে ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে হাঁটু মুড়ে বসে পড়ে। ওর চোখ বেয়ে আবারও অঝোর ধারায় পানি পড়তে লাগলো। ও কন্ধনরত গলায় বলতে লাগলো, আমি কত বোকা। আপনার মধ্যে এত পারফেক্ট একজন মানুষ সিঙ্গেল থাকবে সেটা ভেবেছিলেন কিভাবে? আর যদি সিঙ্গেলও থাকতেন তবু আমাকে মেনে নিতেন না কখনো। ঝর্ণার পানি আর তিশার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেল। সাথে নাকের সর্দিও পড়তে শুরু করে। তিশা নাকের সর্দি ছেড়ে বলতে লাগলো, বেয়াদব সর্দি, তোর জন্য কেঁদেও শান্তি পাচ্ছি না, বিশ্রী অবস্থা করে দিচ্ছিস। তিশা আরো একবার নাকের সর্দি ছাড়লো। ওর বুকটা মনে হয় কেউ টেনে হিঁচড়ে ছিঁড়ে যা দিচ্ছে। তিশা সেই অসহনীয় ব্যথায় তরপাতে লাগলো। বুক চেপে ধরেও বলল, ভীষণ কষ্ট হচ্ছে ওসমান। আপনাকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি, যে যাকে চাই সে তাকে পায় না কেন, খুব যে কষ্ট হয়। তিশা হেঁচকি তুলে কাঁদতে লাগলো। বুকের অসহনীয় যন্ত্রণা ওকে শেষ করে দিচ্ছে। ভালোবাসা যেমন সুন্দর তেমনই কুৎসিত। যে পেয়েছে তার জীবন ফুল বাগানের মতো, আর যে পায়নি তার জীবন বিষাক্ত কাটার মতো। আমাকে যেহেতু পাত্তা দেওনি, তাই আমিও আর তোমাকে পাত্তা দিব না। ডিল ডান। ওসমানের বলা কথা শুনে বর্ষা ফোনের উপাস থেকে বলতে লাগলো। ওসমান হেসে ফেলে বলল, ওনাকে জ্বালানোর জন্যই তো কথাগুলো বলেছি। মানে একটা মানুষ কি লেভেলের জেলাস হলে আমার মতো ছোট একটা বাচ্চাকে হিংসা করতে পারে। ওসমান সোজা হয়ে বসে বলতে লাগলো, দেখো আপু, আমি একজন ভদ্রলোক। আমাকে দামড়া বলবে না। বর্ষা মৃদু হাসলো এবং বলল, করব করব, দ্রুতই বিয়ে করব। ওসমান লাজুক হেসে বলে। থাকাটা কি অসম্ভব? বর্ষা অবাক গলায় বলল। ওসমান সামান্য হেসে বলে, তুমি তো এখনো আমার ক্রাশ, তবে সে হবে আমার মহারানী। তার রাজত্ব চলবে আমার মনের মধ্যে। আমার কথা বাদ দাও। তোমার স্বামীটা পাগলা ষাঁড়ের মতো যে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাকে গিয়ে সামলাও আগে। বর্ষা কাটকাট গলায় বলে। ওসমান হেসে উঠে বলে, তোমার জন্য পাগল। বলবো না, বাই। ওসমান ফোনটা কেটে দিল। ও সেই মেয়ের নাম বলতে মোটেও ইচ্ছুক নয়। ফোনটা বিছানার উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে এক গ্লাস ঠান্ডা পানি পান করতে লাগলো। হঠাৎই টেবিলের উপর চোখ যেতে ওর ভ্রু কুঁচকে যায়। চিরকুটটা হাতে নিয়ে লেখাগুলো পড়লো। তারপর অস্পষ্ট স্বরে বলে, তিশা এসেছিল? ওসমান তড়াক করে বসা থেকে উঠে বাড়ির বাইরে গেল। রাস্তায় উকি ঝুঁকি মারলো, কিন্তু তিশার কোনো অস্তিত্ব নেই। ওসমান হতাশার শ্বাস ফেলে বলল, অনেকক্ষণ আগেই চলে গিয়েছে তাহলে। আমি ওর অস্তিত্ব টের পেলাম না কেন? ওসমান গেটে একটা লাথি মেরে ভেতরে চলে গেল। তিশার লেখা চিরকুটটা আরেকবার পড়ে সেটা পূর্বের জায়গায় রেখেও নিজের রুমে চলে গেল। তারপর নিজের ফোনটা হাতে নেয়। এমন সময় আয়শা ওর রুমে চলে আসে হন্তদন্ত হয়ে। ওসমান ভ্রু কুঁচকে বলে, কি চাই? তোমার ফোনটা একটু দাও তো। কেন? তিশাকে একটা ফোন দিতাম। তোর ফোন নেই? আছে তো, কিন্তু মিসড কল দেওয়ার টাকাটাও নেই। গরিব কোথাকার।
আয়শা কাট গলায় বলে, তোমার বোন তো তোমার মতোই গরিব হবে। আমার ফোনে অন্তত কথা বলার মতো টাকা আছে। তাহলে দাও ফোনটা। দেব না। আয়শা ভাইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এতে করে ওসমানের বুকটা ধক করে উঠলো। আয়শা ওসমানের ফোনের লক জানে। ও ফোনের লক খুলতেই যাবে, এমন সময় ওসমান ছো মেরে নিজের ফোনটা ছিনিয়ে নিয়ে বলে, যা ভাগ, তোর না একটা স্বামী আছে? ওর ফোনে সবসময় টাকা থাকে, ওর ফোন দিয়ে কথা বল। আয়শা গম্ভীর মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দিলে না তো? না। দেখে নিও, তোমার বউ একটা কুটনি ননদিনে পাবে। আমি তোমার বউকে জ্বালিয়ে জ্বালিয়ে মারবো। আমার বউই তোকে জ্বালাবে, দাজ্জাল ভাবি পাবি। ছ্যাঃ, নিজের বউয়ের নামে এসব বলছো? আমি আর ভাবি মিলে তোমাকে জ্বালাবো। যা ভাগ। আয়শা মুখ ভেঙচি কেটে ভাই রুম থেকে বেরিয়ে গেল। ও যেতে ওসমান হাফ ছেড়ে বাঁচলো। ফোনের লক খুলতে সেখানে একটা মিষ্টি মেয়ের ছবি ভেসে উঠলো। সেই মেয়ের দিকে তাকিয়ে ওসমান মুচকে এসে বলে, আমার ভিতরে নেই। সেই মিষ্টি মেয়েটা হচ্ছে তিশা। ওসমান এই ছবিটা লুকিয়ে লুকিয়ে তুলেছিল। তিশা তখন আয়শার সাথে ক্যাম্পাসে বসে কিছু নিয়ে কথা বলায় খ্যাক খ্যাক করে হাসছিল। ছবিটার দিকে তাকিয়ে ওসমান বলতে লাগলো, এখনই ধরা পড়ে যেতাম। এই গাধার পুচকে মেয়েটা যে আমার কত শখের সেটা কাউকে জানাতে চাই না আমি। কথাটা বলে ওসমান লাজুক হাসে। তারপর গ্যালারিতে চলে যায়। ওখানে আলাদা একটা ফোল্ডার রয়েছে যেটা লক করে রাখা। ওসমান লক খুলে সে ফোল্ডারে ঢুকে এবং সাথে সাথে তিশার অসংখ্য ছবি ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। এখানে তিশার ছোটবেলার ছবি পর্যন্ত রয়েছে, এমনকি ন্যাড়া মাথার ছবিও আছে। ছবিগুলো দেখতে দেখতে ওসমান বলে, আমার সামনে বড় হলো, আবার সে নাকি হবে আমার বাচ্চাদের মাম্মা। ভাবা যায়? বাচ্চাদের কি জবাব দিব আমি? এত ছোট মেয়েকে মা হিসেবে মানবে ওরা? ওর আজাইরা চিন্তা বাধাপ্রাপ্ত হলো একটা ভিডিও সামনে আসতে। এটা তিশার সেই ঐতিহাসিক চুমুর ভিডিও। ওসমান সেটা চালু করে এবং সাথে সাথে বেচারা লজ্জা লাল হয়ে যায়। ও নিজের লজ্জা কমানোর সর্বোচ্চ চেষ্টা করে বলল, যা দুষ্টু, আমার মতো এমন ভদ্র একটা ছেলের সাথে ইপ্রেজিং করতেই মেয়ের বুক কাঁপেনি? আজকালকার মেয়েগুলো ভীষণ পুরুষ নির্যাতন করা শুরু করে দিয়েছে। ছ্যাঃ। মারিয়া গোসল শেষে ক্লান্ত পায়ে এসে বিছানার উপর বসলো। সেই দিনের পর থেকেই ওর মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কোনো কিছুই ভালো লাগে না, মনের মধ্যে শান্তি খুঁজে পায় না। টেবিলের দিকে এক পলক তাকাতেই সুন্দর করে সাজিয়ে রাখা চিঠিগুলোর দিকে মারিয়ার নজর চলে যায়। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর হুট করেই বসা থেকে উঠে সেদিকে চলে গেল। তারপর এক এক করে সব চিঠি পড়তে লাগলো। অপরিচিতা থেকেই প্রিয় অপরিচিতা হয়ে ওঠার জার্নিটা দেখলো। চিঠিগুলোর পড়ার সময় ওর মুখে অটোমেটিক মোচড় মোচড় হাসি ফুটে উঠল। টানা 3 বার সবগুলো চিঠি পড়ার পর হঠাৎই অপরিচিত যে আজিম সেটা মনে হতেই মারিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ও টেবিলে মাথা রেখেই থম মেরে চিঠিগুলোর দিকে তাকিয়ে থাকলো। সেই দিনগুলোর কথা স্মরণ করতে লাগলো, যখন ও চিঠি পাওয়ার জন্য ব্যাকুল থাকতো আর মনের মধ্যে বিরাজ করত অসংখ্য ভালো লাগার অনুভূতি। অনেক সময় কেটে গেছে। কিছু একটা ভেবে মারিয়া টেবিল থেকে মাথা তুলে দ্রুত ফোন হাতে নিয়ে ফেসবুক লগ ইন করে। বারিশের সাথেও অ্যাড আছে। ওর আইডিতে গিয়ে মারিয়া আজিমের আইডিটা খুঁজে বের করে। আজিমের আইডি পাবলিক করা, তাই মারিয়ার জন্য বেশ সুবিধা হলো। শুরুতেই ওর একটা স্ট্যাটাস চোখে পড়ে, জীবন আমার সাথে এতদিন ধরে কাবাডি খেললো, অথচ আমিই ধরতে পারিনি। মারিয়া মুখ ভেঙচি কেটে বলে, ভোটকাকে দিয়ে কাবাডি খেলবে কিভাবে? কাবাডি খেলেছে তো আমার সাথে। ওই স্ট্যাটাসের পরপরই আজিমের প্রোফাইল পিকচার সামনে চলে আসে। ছবিটার দিকে তাকাতেই মারিয়া শান্ত হয়ে গেল। যেদিন ও আজিমের হাসির প্রশংসা করেছিল সেদিনেরই ছবি এটা। ও ছবিটার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর বলল, হাসিটা আসলেই সুন্দর। কথাটা বলে ও মোচড় মোচড় করে হাসলো। হঠাৎ কিছু একটা মনে হতেই ও কাট গলায় বলল, আমি আবার অপরিচিতকে ধোকা দিচ্ছি। ছ্যাঃ। কথাটা বলার 1 সেকেন্ডের মাথায় ও নিজেই নিজেকে থাপ্পড় মেরে বলে, দুটোই এক ব্যক্তির আহাম্মক। এই ছেলেকে আমি কখনোই মেনে নিব না, কখনোই না। মারিয়া কঠোর গলায় কথাগুলো বলল। পর মুহূর্তে কণ্ঠ একটু নরম করে বলে, খুব একটা খারাপও তো না, মাঝে মাঝে ঝগড়া করে, এটা কোনো ব্যাপার না। আর আমিও তো ঝগড়া করি, সেই হিসেবে ওনারও ঝগড়া করার অধিকার আছে। মারিয়া আবারও মুচড় করে হাসতে লাগলো। হুট করে ক্যাপশনের দিকে চোখ যেতে মারিয়া চোখ মুখ কঠিন হয়ে গেল। ও মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে মেরে বলে, কুত্তার লেজ কোনো দিনও সোজা হয় না। এই পেয়াদব, এতদিন আমাকে ধোকা দিচ্ছিলি শখে নারী। তোর ভালো হবে না ভোটকা। মারিয়া আর আগে গজগজ করতে লাগলো।
ও ধীর সিদ্ধান্ত নিল আর কখনো আজিমকে নিয়ে ভাববে না এবং সমস্ত চিঠিগুলো পুড়িয়ে ফেলবে। কিন্তু ওর মন খচখচ করতে লাগলো। নিজের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ও পড়ে থাকা মোবাইলটা আবার হাতে তুলে নিল। তবে নিজের সম্মান বজায় রাখার জন্য বলল, না মানে সেই শখের নারীটাকে একটু দেখি যে আমার অপছন্দের ভোটকা ছবি তুলে দিয়েছে। মারিয়া কমেন্ট বক্সে চলে যায়। ওসমানের কমেন্টে চোখ যেতেই ওর রাগে রক্তিম মুখটা একদম শান্ত হয়ে গেল। ও হেসে হেসে বলল, ওরে ভোটকা, আয়েশার ভাইকে নিজের শখের নারী বলছে, এ দেখি ভারী দুষ্টু। মারিয়া মুচুর মুচুর হাসতে লাগলো। নিজের অবস্থা টের পেতে ও মুখটা গম্ভীর করে বলে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর আইডিতে আমি আর আসবো না। অপরিচিত হিসেবে আমি ওনাকে মানি না। কথাটা বলে মারিয়া ফোনটা দূরে রাখে। ও প্রচন্ড ভাব নিয়ে চুপচাপ বসে থাকলো। অবশ্য টেরা চোখ দিয়ে বারবার ফোনের দিকেও তাকাচ্ছে। শেষে নিজের কাছে হার মেনে ও ফোনটা লুফে নেয়। তারপর আজিমের আইডি ঘাঁটতে শুরু করে দেয়। ওর মুখে হাসি ছড়িয়ে পড়ে। ও বিড়বিড় করেই বলে, এই ছেলেটা দেখতে ভালোই সুদর্শন। আজিমের কমেন্টে কোনো মেয়ের কমেন্ট দেখলে অবশ্য মারিয়ার কপাল কুঁচকে যাচ্ছে আর কপট রাগ দেখিয়ে বলছে, কেমন বেয়াদব মেয়ে, ওনের ব্যক্তিগত ব্যাটার ছবিতে লাভ লাভ কমেন্ট করে। ওরে তো হাজু আপার কাছে বিদেশে পাচার করে দেওয়া উচিত। এসবের পাশাপাশি মাঝে মাঝে নিজের সম্মান বজায় রাখার জন্য মারিয়া বলছে, করার মতো কোনো কাজ নেই, তাই ওই ভোটকার আইডি ঘাটাঘাটি করছে। অন্য কিছু ভাবার দরকার নেই, আমি মানি না ওনাকে। গতকাল অনেকক্ষণ পানিতে ভেজার কারণে তিশার প্রচন্ড জ্বর এসেছে। পাশাপাশি কান্না করার কারণে মাথায় প্রচন্ড ব্যথা। বেচারি একদিনে মরার মতো হয়ে গেছে। জ্বরের তীব্রতা এতই যে ওর কোনো হুঁশই নেই। কিছুক্ষণ আগে আয়েশা ওর সাথে দেখা করতে এসেছে। ও তিশার বিছানার পাশে বসে আছে। তিশা জ্বরের ঘোরে আদো আদো চোখে এক পলক আয়েশার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে এবং বলে, আয়শা, কথা বলিস না তো, হুট করে এত জ্বর বাঁধালি কেন রে? আমার খুব কষ্ট রে। জানি তো, তাই বলছি, চুপ করে থাক শোনা। তিশা চুপ থাকলো না। ও হুঁশ হারিয়ে বলতে লাগলো, তোর ভাই অন্য কাউকে ভালোবাসে, কিন্তু আয়েশার কপাল কুঁচকে গেল। ও বলতে লাগলো, কি সব আবল তাবল কথা বলছিস? আমার ভাইয়ের টপিক তুলি কেন? আমি তোর ভাইয়াকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। ও কথার ভাষা হারিয়ে ফেলল। তিশা পুনরায় বলতে লাগলো, আমি এবার কি করব? এমন তো হওয়ার কথা ছিল না। যে আমার হবে না তার প্রতি আমি কেন দুর্বল হলাম বলতো? তিশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আয়েশা খুব বড় একটা শক পেয়েছে। কিছুক্ষণ আগে ওসমানকে কোনো এক মেয়ের সাথে কথা বলতে দেখেছে ও। এমনকি এটা নিয়ে আয়েশা ভাইয়ের সাথে মজাও করেছে। বলেছে, ভাবি সুন্দরী আছে ভাইয়া। কর্ণোত্থকগুলো বিপরীতে ওসমান কিছুই বলেনি, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়েছিল। তিশার কথায় আয়েশার হুঁশ ফিরে। তোর বাড়িতে যদি আর না যাই তাহলে কি তুই আমার উপর রাগ করবি? আমি না তোর ভাইয়ার মুখোমুখি হতে চাই না, এতে করে আমার কষ্ট বেড়ে যাবে রে। আয়েশা চুপচাপ বসে থাকে। তিশা একা একা বকবক করতে করতে ঘুমিয়ে পড়েছে। আয়েশা ওর ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে থাকার পর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ে। বাড়ি ফিরতে হবে ওকে। তিশার মায়ের থেকে বিদায় নিয়ে ও ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগে। বাড়িতে পৌঁছাতে সানিয়া শেখ ব্যস্ত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলল, তিশার কি অবস্থা? হতাশা শ্বাস ফেলে বলে, ওর খুব জ্বর মামা, কোনোভাবেই কমছে না। কালকেই সুস্থ দেখলাম, আর আজ দেখো। ওসমান ড্রয়িং রুমে আস্তে আস্তে বলে, কার কথা বলছো আম্মু? তিশা মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে। আয়েশা শান্ত চোখে ভাইয়ের দিকে তাকায়। ওসমান চিন্তিত গলায় বলতে লাগলো, হঠাৎ কি হয়েছে ওর? সেটাই তো বাবা, হুট করে নাকি জ্বর এসেছে, কমছেই না। আমি একবার দেখে আসি ওকে। ওসমান যেতে ধরলে আয়েশা ভাইয়ের হাত টেনে ধরে কাট কাট গলায় বলে, তুমি যাবে না? ওসমান ভ্রু কুচকে বলে, কেন? তুমি গিয়ে কি করবে? তুমি কি ডক্টর? ডাক্তার না হলে দেখতে যাওয়া যায় না? না, যায় না, তুমি যাবে না। তোর কথা শুনবো কেন? আয়েশা মৃদু চিৎকার করে বলে, হ্যাঁ শুনবে, আমার বান্ধবীকে নিয়ে আমি ভাববো, তোমাকে অত ভাবতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও। আয়শা, যা বলেছি তাই করবে। কথা বলে আয়েশা নিজের রুমের দিকে যেতে লাগে। সানিয়া শেখ পেছন থেকে বললেন, এটা কি ধরনের বেয়াদবি? আয়েশা, ব্যবহার ঠিক করো। আয়েশা কোনো জবাব দিল না। ওসমান চুপচাপ শান্ত চোখে বোনের গমন পথের দিকে তাকিয়ে থাকলো।
তবে কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে গেল। বোনের কথা শোনার চেয়ে অন্য কিছু করা বেশ জরুরি। সেদিনের জ্বর ভালো হতে বেশ কিছুদিন সময় লেগেছিল। তিশার কেন যেন মনে হয় ও ওসমানকে দেখেছিল নিজের অসুস্থতার সময়, কিন্তু এটা অসম্ভব ব্যাপার। ওসমান কেন ওকে দেখতে আসবে? ওর প্রিয়তমা কি সেটা অ্যালাউ করবে? অবশ্যই করবে না। তিশা হলেও করতো না। এরপর অনেক দিন কেটে গেছে। তিশা ওসমানের থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করে। অনেক কষ্ট হয়েছে ওর, তবুও সর্বোচ্চ ইগনোর করেছেও।